বুঝতে পারছেন? সোনা দিয়ে বাঁধানো ঘর, এগুলো স্বর্ণ। 5 মণ স্বর্ণ রয়েছে এখানে। এটি শাহজাহানের নানির বাড়ি। ইতিহাস আর ঐতিহ্যে মোড়ানো প্রাচীন মালওয়ার রাজ্যের রাজধানী যোধপুর থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি জুবায়ের আল মাহমুদ। দর্শক মণ্ডলী, মুঘল সাম্রাজ্যের ইতিহাসের সন্ধান করতে করতে আজ আমি পৌঁছেছি রাজা মহারাজাদের ঐতিহাসিক শহর ভারতের রাজস্থান রাজ্যের যোধপুরে। ইতিহাস বিখ্যাত এই শহরেই রয়েছে সোনা আর জহরতে মোড়ানো মুঘল সম্রাট শাহজাহানের নানির বাড়ি। হ্যাঁ দর্শক, বেঙ্গল ডিসকভারির পর্দায় আজ আপনি এমন কিছু দেখতে যাচ্ছেন যা বইয়ের পাতায় চোখ বুলিয়েও জানা সম্ভব নয়। সম্রাট শাহজাহানের নানির বাড়ির কোথায় কি আছে সবই দেখাবো এই ভিডিওতে। এটি এমন এক ঐতিহাসিক শহর যার পিচ ঢালা পথ দিয়ে আমি যখন যাচ্ছিলাম তখন মনে হচ্ছিল এখানকার বাতাসের শব্দেও যেন শত শত বছরের পুরনো ইতিহাসের প্রতিধ্বনি বাজছিল। আমার চোখে তখন একটাই বিস্ময়, যে সম্রাট পৃথিবীর সপ্তম আশ্চর্য তাজমহল তৈরি করেছেন, যিনি দিল্লির বাদশাহী দুর্গ, লাল কেল্লা এবং ঐতিহাসিক জামে মসজিদ তৈরি করে পুরো দুনিয়াকে স্তম্ভিত করে দিয়েছেন, আজ আমি যাচ্ছি সেই প্রিন্স অব বিল্ডার্স খ্যাত সম্রাট শাহজাহানের নানির বাড়িতে। এ এক ঐতিহাসিক সফর যা আমার কল্পনাতেও ছিল না। এ পথে আপনি সামনে যত এগিয়ে যেতে থাকবেন ততই রাজস্থানের এই অঞ্চলের মানুষের দৈনন্দিন জীবন সম্পর্কে যেমন ধারণা পাবেন, তেমনি টের পাবেন রোদের তীব্রতাও। এটা থর মরুভূমি অধ্যুষিত অঞ্চল। এখানে দিনের বেলা রোদের তাপ থাকে কল্পনারও বাইরে। শাহজাহানের নানির বাড়ি যোধপুর রেলওয়ে স্টেশন থেকে 6 কিলোমিটার দূরে এক পাহাড় চূড়ায়, যেখানে যেতে মোটামুটি 100 থেকে 150 রুপি ভাড়ায় এই ধরনের অটো পাবেন। যোধপুর যে বহু পুরনো এলাকা তা এখানকার রাস্তাঘাট এবং অলিগলিগুলো দেখলেও ধারণা পাওয়া যায়। প্রাচীন এই সাম্রাজ্যের রাজা মহারাজাদের রাও বলা হয়। 1459 সালে রাঠোর রাজবংশের প্রথম রাও যোধা এই শহরটি প্রতিষ্ঠা করেন এবং তার নাম অনুসারেই এর নাম রাখা হয় যোধপুর। অর্থাৎ যোধপুর হল রাঠোর রাজবংশের শাসকদের শাসিত মালওয়া সাম্রাজ্যের রাজধানী। আর এই রাঠোর রাজবংশেই বিয়ে করেছিলেন সম্রাট শাহজাহানের পিতা জাহাঙ্গীর। দূরে যে বিশাল আকারের পাহাড়টি দেখতে পাচ্ছেন, যার গায়ে রোদের খেলা আর পাথরের তেজ মিশে আছে, ওই পাহাড়ের চূড়াতেই আজ আমার গন্তব্য। পাহাড়ি আঁকাবাঁকা এই পথ ধরে আমি যত এগিয়ে যাচ্ছি ততই আমার মন শিহরিত হচ্ছে। মনে হচ্ছে এখানকার বাতাসও যেন আমার কানের কাছে এসে ফিসফিস করে ইতিহাসের গল্প বলে যাচ্ছে। হ্যাঁ দর্শক, এটা সেই পথ যা আমাকে নিয়ে যাচ্ছে ইতিহাসের সেই দুয়ারে, যেখানে বহুকাল আগে পা রেখেছেন সম্রাট আকবর, জাহাঙ্গীর আর শাহজাহানের মতো মহান শাসকরা। পিচ ঢালা এই পাহাড়ি ঢালু সড়কের বাঁক ঘুরতেই আমার প্রথম চোখে পড়ল সেই অপরাজেয় দুর্গ মেহরানগড়। হ্যাঁ দর্শক, ওটাই সম্রাট শাহজাহানের নানির বাড়ি, মমতাজের নানি শাশুড়ি বাড়ি, যার প্রতিটি দেয়ালে আজও লেখা আছে
মুঘল আর রাঠোরদের এক অবিস্মরণীয় উপাখ্যান। এটি এমন এক রাজপ্রাসাদ যার পরতে পরতে মিশে আছে রাজসিক নিদর্শন। এটি কত যে বড় আর বিশাল আকারের প্রাসাদ, আপনি এর যত কাছে যাবেন ততই বিস্মিত হবেন। আমি আমার জীবনে যতগুলো প্রাসাদ দেখেছি, এই প্রাসাদের মতো এত সুউচ্চ আর রাজসিক রাজপ্রাসাদ কোথাও দেখিনি। দর্শক, একটাবার খেয়াল করুন, এটা কত উঁচু, কততলা প্রাসাদ চিন্তা করতে পারছেন? এত উঁচু আর এত বড় রাজপ্রাসাদ খুব একটা দেখা যায় না বললেই চলে। হ্যাঁ দর্শক, আপনি যখন এর দুয়ারে পৌঁছাবেন তখন ভেতরে প্রবেশের আগেই শুধু একটিবার মাথা উঁচু করে এর সুবিশাল কাঠামোর দিকে যখন তাকাবেন, তখনই অনুভব করতে পারবেন আজ আপনি কোথায় এসেছেন। এই বিশালতার দাপটের ঠিক নিচেই এর প্রধান দুয়ারের বাম পাশে আজও রয়েছে সেই গণেশ মন্দির। বহু বছর ধরেই যুদ্ধের অভিযানে যাওয়ার আগে কিংবা কোনো রাজকীয় সিদ্ধান্তের আগে এখানকার মহারাজারা এই মন্দিরের সামনে প্রার্থনা করতেন। এটি হাজার বছরের ভক্তির এক নীরব সাক্ষী, যেখানে আজও মানুষের বিশ্বাস আর প্রার্থনার সুর মিশে রয়েছে। এখান থেকে দুকদম সামনে আগালেই আপনি পৌঁছে যাবেন এখানকার প্রধান তোরণের সামনে, যার কিতাবি নাম বিজয় তোরণ। এই দুয়ার শুধু পাথর আর লোহার এক বিশাল কাঠামো নয়, বরং এটি রাঠোরদের শৌর্য আর বীরত্বের জীবন্ত সাক্ষী, যার গায়ে আজও লিপ্টে রয়েছে সূক্ষ্ম কারুকাজ আর রঙিন চিত্রকর্ম। ভারী লোহার কপাট আর এর গায়ের তীক্ষ্ণ কাঁটাগুলো আজও সাক্ষী দেয় সেই সময়ের, যখন শত্রুরা চাইলেও এই দুয়ার ভাঙতে পারত না। এই পথ দিয়ে কত রাজা মহারাজা, সেনাপতি আর সৈনিকের পদচিহ্ন যে পড়েছে, সেই হিসাব কারো কাছে নেই। জয়পুরের মহারাজার সাথে ক্ষমতার দ্বন্দ্বে বিজয়ী হয়ে এখানকার মহারাজা মানসিং 1807 সালে এই তোরণটি নির্মাণ করেন। অর্থাৎ এই জয়পোল বা বিজয় তোরণ সম্রাট শাহজাহান বা তার নানা নানির সমসাময়িক নয়, বরং এটি মালওয়ার সাম্রাজ্যের বীরত্বের এক আধুনিক স্মারক। এখানে এই গেটটি ছাড়াও রয়েছে ফতেপোল, গোপালপোল এবং লোহাপোল নামের আরও বেশ কয়েকটি প্রবেশদ্বার। পর্দায় এই যে পেঁচানো পথটি দেখতে পাচ্ছেন, এটাই সেই আদিপথ, যে পথে সম্রাট শাহজাহানের পিতা সম্রাট জাহাঙ্গীর তার শ্বশুর বাড়ি আসতেন। সম্রাট শাহজাহানও তার নানির বাড়িতে এই পথেই এসেছেন। এ পথেই হাতির পিঠে করে চলাফেরা করতেন এখানকার মহারাজারা। তবে এই পথ এখন সংরক্ষিত, এখানে দর্শনার্থীদের যেতে দেওয়া হয় না। এই বিজয় গেটই এখানকার প্রধান প্রবেশদ্বার এখন। তবে এই প্রবেশদ্বার দিয়ে ভেতরে প্রবেশ করলেই যে আপনি শাহজাহানের নানার উঠানে পৌঁছে যাবেন, বিষয়টি কিন্তু মোটেও সেরকম নয়। মূল উঠানে পৌঁছাতে হলে আপনাকে পাড়ি দিতে হবে আরও অন্তত 3টি সুরক্ষিত সুবিশাল গেট। ভেতরে প্রবেশ করে মাথা উঁচু করে তাকাতেই চোখে পড়ল পাথরে খোদাই করা এক অবিশ্বাস্য রাজপ্রাসাদ, ঠিক যেন পাখির বাসা। এটি এত উঁচু আর বিশাল যে মনে হচ্ছিল আকাশচুম্বী এই ইমারত মেঘ ছুঁতে চায়। এ এক দানবীয় স্থাপনা, যার প্রতিটি দেয়াল শতাব্দীর পর শতাব্দী ধরে কেবল রোদ বৃষ্টিই দেখেনি, দেখেছে এখানকার উত্থান পতনও। দর্শক, আমার পেছনে যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি কোনো সাধারণ গাছ নয়। এটি সেই গাছ যেই গাছের ডাল দিয়ে
এই রাজপ্রাসাদের রাজা রানীরা ব্রাশ করতেন, সেটি সেই গাছ। এই ধরনের গাছ এখানে বেশ কয়েকটি রয়েছে। হ্যাঁ দর্শক, এটি টুথব্রাশ ট্রি, বিজ্ঞানের ভাষায় যার নাম সালভাদোরা পারসিকা। তবে স্থানীয়রা একে ভালোবেসে ডাকে খারাজাল বা পিলু গাছ নামে। শতাব্দীর পর শতাব্দী ধরে এই গাছের ডালের মেসওয়াক মাড়ি মজবুত করতে ব্যবহৃত হয়ে আসছে। মজার ব্যাপার হলো, মরুভূমির এই চিরসবুজ গাছটিকে বাইবেলের ওল্ড টেস্টামেন্টে বর্ণিত মাস্টার্ড ট্রি বলেও অনেকেই মনে করেন। আর ঐতিহাসিক এই গাছের ডাল দিয়েই দাঁত ব্রাশ করতেন সম্রাট শাহজাহানের নানা মহারাজা উদয় সিং এবং নানি রানী মঞ্জুরঙ্গ দেবী। আদিকালে মরুভূমির চিরসবুজ এই গাছ দিয়েই মানুষ দাঁত পরিষ্কার করত, কেননা এর ডালপালায় অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাবলী রয়েছে, যা মাড়িকে শক্তিশালী করে এবং দাঁতের ক্ষয় রোধ করে। এর প্রাকৃতিক আবাসস্থল পশ্চিম মরুভূমি থেকে শুরু করে আরব এবং উত্তর আফ্রিকা পর্যন্ত বিস্তৃত। তবে এই গাছটি 400 বছরের পুরনো কিনা তা এখানে লেখা নেই। আমার ধারণা এটা আদি গাছের বংশধর। তবে গাছটি যে অনেক বয়স্ক তা এর গোড়ার দিকে তাকালেও আন্দাজ করা যায়। শাহজাহানের নানার বাড়ি কি বিশাল আর রাজস্বিক উপাখ্যানে ভরপুর তা আপনি কল্পনাও করতে পারবেন না। যত সামনে আগাবেন ততই অবাক হতে থাকবেন। একদিকে পাখির বাসার মতো সুরম্য অট্টালিকা, অন্যদিকে একের পর এক বাঁকানো পথ আর কৌশলী ফটক, যার প্রতিটি ভাঁজে ভাঁজে লুকানো অবিশ্বাস্য ইঞ্জিনিয়ারিং কৌশল। দর্শক খেয়াল করুন, এখানকার বিজয় গেটের চেয়ে এই ফটকটি কিন্তু একটু চিকন, মানে অনেকগুলো ঘোড়া নিয়ে শত্রুবাহিনী একবারে এসে দলে দলে ভেতরে প্রবেশ করতে পারবে না। এটা একটা দারুণ ইঞ্জিনিয়ারিং কৌশল। মানে আপনাকে ভেতরে প্রবেশ করতে হলে একজন একজন করেই করতে হবে। তবে এই গেট পার হলেই যে আপনি মূল প্রাসাদে পৌঁছে যাবেন তা কিন্তু নয়। দেখতে থাকুন কয়টি গেট পার হতে হয়। দেখুন, আমরা এই পাশে চলে এসেছি। এই পাশে এই যে বসে থাকা লোকটিকে দেখছেন, ইনি রাজস্থানী সুর বাজিয়ে দর্শনার্থীদের আনন্দ দেন। যাই হোক, এই যে দেখুন পেঁচানো ঢালু পথ। আমি নিশ্চিত এই পথে শত্রুর ঘোড়া বেশি জোরে যেতে পারতো না, দৌড়াতে পারতো না। দৌড়ানো সম্ভবই না, কেননা পথটি বেশ ঢালু। ঘোড়ার খুর পিছলে যাবে, কারণ ঘোড়ার খুরের নিচে লোহা লাগানো থাকে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন পাথর পাড়া এই ঢালু পথে কোনোভাবেই ঘোড়ার পক্ষে দৌড়ানো সম্ভব নয়। মানুষের পক্ষেও পায়ে হেঁটে চলা বেশ কঠিন। এই জায়গাটি এতটাই উঁচু যে মনে হচ্ছে যে অন্তত 50 তলা ঘরের সমান উঁচু এই বিল্ডিং, এত বড় এবং পাহাড়ের উপরে, এবং নিচ থেকে অনেক উঁচুতে উঠতে হচ্ছে, যে কারণে ধুকে যাচ্ছি, হাঁপিয়ে যাচ্ছে এবং প্রত্যেকেই হাঁপিয়ে যাচ্ছে। ওই যে দেখুন নিচে অধিকাংশ মানুষই একটানা উঠতে পারছে না, এতটা উঁচু। কেউ রেস্ট নিচ্ছে, কেউ একটু দাঁড়িয়ে জিরিয়ে নিচ্ছে, তারপরেই আবার হাঁটা শুরু করছে। তবে এ পথে এভাবে সামনে এগিয়ে যেতেই দেখতে পাবেন আরেকটি গেট, তারপর আরেকটি। দর্শক, সামনের লোকটির দিকে খেয়াল করুন, তিনি হাঁপিয়ে গেছেন এবং দাঁড়িয়ে পড়লেন। তাহলে এবার বুঝুন যে এটা কি পরিমাণ উঁচু। আর এই যে দেখুন কি বিশাল প্রাসাদ। আমি এর ভেতরে যাব। এখানে এ ধরনের অনেকগুলো প্রাসাদ রয়েছে। আর এই গেট মারিয়েই কিন্তু আমি এখানে পৌঁছেছি, এবং তারপর দেখুন সামনে আরেকটি গেট। তাহলে চিন্তা করুন
এখানকার রাজপ্রাসাদ কি পরিমাণ নিশ্ছিদ্র নিরাপত্তার বলয়ে তৈরি, যার প্রত্যেকটি গেটের সামনে ওপরে সাইডে প্রহরী নিযুক্ত থাকত। এই ফটকের নাম লোহাপোল, আর এই গেটটি পার হলেই আপনার চোখে ধরা দেবে সেই প্রাসাদ। হ্যাঁ দর্শক, এটাই এখানকার জাঁকজমকপূর্ণ আঙিনা, জেনানা মহল। এটাই মেহরানগড় দুর্গের প্রাণ, সমতল থেকে যার উচ্চতা 400 ফুট। এটি নারীদের থাকার প্রাসাদ। প্রথম দর্শনেই এই প্রাসাদের রাজকীয়তা আপনাকে মুগ্ধ করবেই, যার প্রতিটি কোণায় শোভা পাচ্ছে মুঘল আর রাজস্থানী স্থাপত্যের সংমিশ্রণ। রয়েছে বাংলার কুড়েঘরের নকশাও, যার জানালার ঝাড়খা দিয়ে বাহিরের দুনিয়া দেখতেন এখানকার রানী আর রাজকুমারীরা। দর্শক, এটাই কিন্তু সেই ঝাড়খা। মুঘলদের বিভিন্ন প্রাসাদে আমি দেখিয়েছি এর আগে, কিন্তু দেখুন এইটার নকশা কিন্তু দারুণ এবং ব্যতিক্রম। মুঘলদের প্রাসাদে এই ধরনের তারকা চিহ্নিত ফুলের নকশা আমি কোনো ঝাড়খাতে দেখিনি। আর মজার বিষয় হচ্ছে, এই ঝাড়খার বিষয়ে আপনারা জানেন যে ভেতর থেকে বাইরের সব কিছুই দেখা যায়, কিন্তু বাইরে থেকে ভেতরে কে আছে, কতজন আছে, বা আদৌ কোনো মানুষ আছে কিনা কিচ্ছু দেখা যায় না। আর এই পুরো জিনিসটা কিন্তু পাথরের, মানে এটা পুরোটা পাথর ছিল। সেই পাথর থেকে এটা মনে করেন এই অংশটুকু ছিদ্র করে ফেলে দেওয়া হয়েছে, এই অংশটুকু ফেলে দেওয়া হয়েছে, এই অংশটুকু ফেলে দেওয়া হয়েছে। এভাবে ফেলে দিতে দিতে এই ফুলটার নকশা যেমন বের হয়ে গেছে, একইভাবে এই যে এই ফুলের সঙ্গে যে এটার যে জয়েন্ট দেখতে পাচ্ছেন এখানে, এটা কিন্তু কৃত্রিম জয়েন্ট নয়, আঠা দিয়ে লাগানো নয়, অর্থাৎ পাথরটাই এরকম ছিল। এবং এইভাবে পাথর কেটে কেটে ফুল, নকশা এবং এই সব কিছু বের করে আনা হয়েছে একটি পাথর থেকে। তাহলে একটাবার চিন্তা করুন কারিগরি যে শক্তিটা, বা কারিগরির যে অসাধারণ কারিগরিত্ব, পণ্ডিত্য, মাহাত্ম্য, এই বিষয়টা আপনারা একবার চিন্তা করুন যে কি সুন্দর করে এই কারিগররা এই ডিজাইনটা করেছে। এখানে দর্শনার্থীদের জন্য একটি ছোট ক্যাফে রয়েছে, যেখানে স্থানীয় ঐতিহ্যবাহী পোশাক পরিহিত এক ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। তবে ওই সময় এই অংশ দখলে থাকত প্রহরী আর পাইক পেয়াদাদের। তবে এই প্রাসাদের মূল উঠানে যেতে হলে আপনাকে পাড়ি দিতে হবে আরও একটি গেট এবং এই উঁচু সিঁড়ি। আর এই সিঁড়ি বেয়ে উপরে উঠতেই আপনি পৌঁছে যাবেন এখানকার মূল আঙিনায়। হ্যাঁ দর্শক, এটাই সম্রাট শাহজাহানের নানার বাড়ির উঠান। এই রাজপ্রাসাদটি যে কত বিশাল তা আপনি ক্যামেরার চোখে কোনোভাবেই আন্দাজ করতে পারবেন না। আমি যখন প্রথম এটি দেখছিলাম তখন মনে হচ্ছিল মরুভূমির তপ্ত বুকে এ যেন এক খোদাই করা স্বপ্ন, যা লাল পাথরের বুননে নিপুণ কারুকার্যের এক জাদুকরী আখ্যান। এখানে এই যে উঠানটি দেখতে পাচ্ছেন, এই ধরনের উঠান এখানে আরও অন্তত 10 থেকে 12টি রয়েছে। আর এসব প্রত্যেকটি উঠানকে কেন্দ্র করেই উঠানের চারপাশে গড়ে উঠেছে এক একটি সুরম্য অট্টালিকা, রাজপ্রাসাদ। প্রাসাদের বাইরের দিকটা যতটা না রাজকীয়, ভেতরটা আরও মনোমুগ্ধকর, যার প্রতিটি কোণায় মিশে আছে কোনো না কোনো অজানা ইতিহাস। পর্দায় উঠানের এক কোণে এই যে স্থানটি দেখতে পাচ্ছেন, এটা শৃঙ্গার চৌকি। এটি ছিল মূলত এখানকার মহারাজার রাজ্য অভিষেকের স্থান। সম্রাট শাহজাহানের নানা মহারাজা উদয় সিংয়ের রাজ্য অভিষেক অনুষ্ঠানও এখানেই হয়েছিল। তবে সাদা মার্বেলের তৈরি যে আসনটি আজ আমরা দেখতে পাই তা ওই সময়ের ছিল না। এটি 1750-এর দশকে
মহারাজা বখত সিং এখানে যুক্ত করেছিলেন। দর্শক, সম্রাট শাহজাহানের নানার 5 মণ সোনা দিয়ে তৈরি অবিশ্বাস্য অন্দরমহল দেখানোর আগে শাহজাহানের হিন্দু মায়ের সঙ্গে তার মুসলিম পিতা জাহাঙ্গীরের বিয়ে কিভাবে হলো তা বলতে চাই। সম্রাট শাহজাহানের মায়ের আসল নাম মানমতি, যিনি এখানকারই রাজকুমারী ছিলেন। তবে সম্রাট জাহাঙ্গীরের সাথে তার বিয়ের ঘটনা সিনেমাকেও হার মানাবে। সম্রাট আকবরের পুত্র জাহাঙ্গীর। তবে জাহাঙ্গীর আর রাজকুমারী মানমতির বিয়ে কেবল একটি সামাজিক চুক্তি ছিল না, বরং সেটি ছিল 2 পরাশক্তির মিলন। রাঠোর রাজবংশের তেজ আর মুঘলদের ঐশ্বর্য। জাহাঙ্গীর মানমতির বিয়ের মাধ্যমে জন্ম হয় এক নতুন পরাশক্তির। সম্রাট আকবরের রাজত্বকালে মুঘলদের সাথে রাজপুতদের মৈত্রীর নীতি ছিল অত্যন্ত কৌশলী। আকবর নামাই লেখক আবুল ফজল লিখেছেন, সম্রাট আকবর চেয়েছিলেন তার পুত্র সেলিমের সাথে রাঠোর মহারাজা উদয় সিংয়ের কন্যার বিয়ে হোক। এই বিয়ের ফলে মালওয়ারের সাথে মুঘলদের সরাসরি ক্ষমতার ভারসাম্য স্থাপিত হয়। দর্শক, আপনাদের মনে করিয়ে দিই, সম্রাট আকবরের পুত্র সেলিমই হলেন সম্রাট জাহাঙ্গীর, অর্থাৎ সেলিম আর জাহাঙ্গীর দুজন ব্যক্তি নয়। সম্রাট আকবরের লক্ষ্য ছিল মালওয়ার এবং মুঘল সাম্রাজ্যকে এক সুতোয় বাঁধা। সেলিম মানমতির যেদিন বিয়ে হয় সেদিন এখানকার এই অনিন্দ্য সুন্দর প্রাসাদগুলো রূপলি আলোয় সেজেছিল। বিয়ের পর রাজকুমারী মানমতি যখন মুঘল হেরেমে প্রবেশ করেন, তখন তার স্বামী যুবরাজ সেলিম তার সম্মানে তাকে জগৎ গোসাই উপাধিতে ভূষিত করেন। আর সেই থেকেই মানমতি মুঘল হেরেমে পরিচিতি পায় জগৎ গোসাই নামে, যার অর্থ দুনিয়া জোড়ানো সম্রাজ্ঞী। তবে জগৎ গোসাই যখন সম্রাট শাহজাহানকে জন্ম দেন, তখন যুবরাজ সেলিম তাকে আরও সম্মানিত করেন। এবার তিনি জগৎ গোসাইকে বিলকিস মাকানি উপাধিতে ভূষিত করেন, যার অর্থ পবিত্র নিবাসের নারী। আর সেই থেকেই সম্রাট শাহজাহানের মা বিলকিস মাকানি নামে পরিচিতি লাভ করে। সম্রাট জাহাঙ্গীরের আদেশে মুঘল নথিপত্রের সবখানে মানমতিকে বিলকিস মাকানি নামেই পরিচিতি দেওয়া হয়। বিলকিস মাকানির গর্ভ থেকে জন্ম নেওয়া পুত্র সন্তানটির নাম শুরুতেই শাহজাহান রাখা হয়নি। শুরুতে শাহজাহানের নাম রাখা হয় খুররাম, আর এই নামটি দেন তার দাদা সম্রাট আকবর। দর্শক দেখুন, এগুলো রাজকীয় দোলনা, শাহী দোলনা। যদিও সম্রাট শাহজাহান জন্মেছিলেন লাহোর দুর্গে, তাই হয়তো তার স্পর্শ এসব দোলনায় পড়েনি, কিন্তু তার মা রাজকুমারী মানমতি তিনি তো এই ধরনের দোলনাতেই তার শৈশব কাটিয়েছেন। এই দোলনাগুলো কেবল কাঠের বা ধাতুর তৈরি কোনো বস্তু নয়, বরং এগুলো সাক্ষী হয়ে আছে রাঠোর রাজবংশের সেই রাজকন্যার, যার গর্ভ থেকে জন্ম নিয়েছিলেন প্রিন্স অব বিল্ডার্স খ্যাত সম্রাট শাহজাহান। সম্রাট জাহাঙ্গীর তার আত্মজীবনী জাহাঙ্গীর নামাই এখানকার সৌন্দর্য এবং তার স্ত্রী জগৎ গোসাই সম্পর্কে অত্যন্ত আবেগপ্রবণ বর্ণনা দিয়েছেন। তার লেখাই প্রশংসিত হয়েছে এই দুর্গের অবিশ্বাস্য স্থাপত্যকলাও। তিনি জাহাঙ্গীর নামায় লিখেছেন, যোধপুরের দুর্গটি পাহাড়ের ওপর যেভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তা পৃথিবীর অন্যতম দুর্ভেদ্য স্থাপনা, যার ওপরতলায় এত বাতাস অনুভূত হয় মনে হয় যেন জান্নাতি আবহ। দর্শক, সম্রাট জাহাঙ্গীর মনে হয় এই অভূতপূর্ব দৃশ্যের কথাই লিখেছেন। এখানে সত্যি সত্যিই প্রচুর বাতাস, আর আমরা ঠিক কত ওপরে আছি সেটা একটাবার দেখুন। যে ওই যে মানুষগুলো দেখতে পাচ্ছেন যে গাছগুলোর সামনে,
ওই রাস্তা দিয়ে কিন্তু আমরা এখানে এসেছি, এবং ওই রাস্তা দিয়ে এসে এই যে এই পাশে দিয়ে ওই পাশে একটু পেঁচানো গেট আছে, তারপরে ওই গেট দিয়ে পার হয়ে আমরা আবার এই যে এই পথ দিয়ে এসে ভেতরে প্রবেশ করেছি। এবং আমাদের ওপরে আরও মোটামুটি 2-3 তলা আছে, দেখা যাচ্ছে 2-3 তলা ঘর আছে। তার মানে একটাবার চিন্তা করুন এবার আমরা ঠিক কত উপরে আছি। আর ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়ের যে পাশ দিয়ে, এটা হচ্ছে প্রাচীর, এই ফোর্টের শেষ প্রান্ত। এবং তারপরে যে ব্লু সিটির কিছু ঘরবাড়ি দেখতে পাচ্ছেন আপনারা, ব্লু সিটির নীল রঙের যে ঘর বাড়িগুলো সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আর পুরোটাই একেবারে পাহাড়ি জনপদ, মাঝে মাঝে এখন বাড়িঘর উঠেছে, সেগুলো দেখা যাচ্ছে। হ্যাঁ দর্শক, এটাই মুঘল বাদশাহ জাহাঙ্গীরের শ্বশুর বাড়ি, সম্রাট আকবরের বেয়াই বাড়ি আর শাহজাহানের নানার বাড়ি। শাহজাহানের জন্মের পর জাহাঙ্গীর মেহরানগড়ের এই প্রাসাদেও একটি বিশেষ উৎসবের আয়োজন করেছিলেন, যা এখানকার লোকমুখে আজও শোনা যায়। শুধু তাই নয়, জাহাঙ্গীর এই রাজবাড়ির কন্যা জগৎ গোসাইকে তার অসাধারণ বুদ্ধি এবং ব্যক্তিত্বের জন্য প্রিয় স্ত্রী হিসেবে উল্লেখ করেছেন জাহাঙ্গীর নামায়। এটা শাহী পালকি। অনেকেই মনে করেন এই পালকিতেই বিয়ে হয়েছিল শাহজাহানের মায়ের, কিন্তু না, এটি মূলত 1730 সালে এখানকার মহারাজা অভয় সিং গুজরাটের তৎকালীন সুবেদার সরবুলন্দ খানকে যুদ্ধে পরাজিত করার পর এটি গনিমতের মাল হিসেবে জব্দ করে এখানে নিয়ে এসেছিলেন, এবং পরবর্তীতে এখানকার রাজ পরিবারের বিভিন্ন উৎসব এবং বিয়ের শোভাযাত্রায় রানী বা রাজকীয় ব্যক্তিদের চলাচলের জন্য ব্যবহৃত হতো এটি। তবে এই পালকিটি স্বর্ণের নয়, বরং গুজরাটি নকশায় তৈরি এই পালকিটি কাঠের তৈরি। এগুলো দেখার পর সিঁড়ি বেয়ে ওপরে উঠতেই আমি পৌঁছে যাই সেই স্বর্ণময় রংমহলে। এখানে সোনালি যা কিছু দেখতে পাচ্ছেন সবই স্বর্ণের। আর মেঝেতে যে কোলবালিশ বিছানো স্থানটি দেখতে পাচ্ছেন, ওখানেই বসতেন সম্রাট শাহজাহানের নানা উদয় সিংয়ের উত্তরাধিকারী শাসকরা। এই রুমটি একেবারে রাজকীয়তায় পরিপূর্ণ। সামনে যেখানে দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাতে রাজা বসতেন, আর নকশাগুলো আগে দেখেন, একেবারে মেঝে থেকে ছাদ পর্যন্ত অরিজিনাল স্বর্ণখচিত নকশা। এই যে মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন, এখানে মহারাজা বসতেন, আর সামনের যে খোলা স্থান, এখানেই নর্তকীরা নাচের ঝঙ্কার তুলত। এখানে একটা মজার বিষয় আছে, নর্তকীরা যদি নাচতে নাচতে কখনো সাইডে চলে আসতো, মানে রাজা নর্তকীর মুখ যদি না দেখতে পেত, তাহলে তিনি ভীষণ রাগ করতেন। যে কারণে এই যে দেখুন, এই পাশে একটা আয়না সেট করা হয়েছে, বিশাল বড় আয়না। নর্তকী যে সাইডেই চলে যাক না কেন, রাজা তার মুখ এই আয়নায় দেখতেন। ওই যে দেখুন, আয়নার ভেতরেও রাজার বসার স্থানটি দেখা যাচ্ছে, যেখানে তিনি বসে নাচ দেখতেন আর শরাব পান করতেন। আর এখানকার বালিশগুলো কিন্তু লাল, অনেক পুরনো হওয়ার কারণে কালচে হয়ে গেছে। আর ওপরের দিকে সোনালি যেগুলো দেখা যাচ্ছে, সবই কিন্তু খাঁটি স্বর্ণের। হ্যাঁ দর্শক, এটি একটি অবিশ্বাস্য কক্ষ, যেখানে কোনো ধরনের লাইট লাগানো নেই, তবুও এই মহল সব সময় ঝিকমিক করে। এখানে সর্বমোট 200 কেজি বা 5 মণ স্বর্ণ ব্যবহার করা হয়েছে। এখানকার স্বর্ণমাখানো দেয়াল, ছাদ, কার্নিশ সবই চোখ ধাঁধানো, যার দেয়ালে লাগানো আছে দুনিয়ার সবচেয়ে দামি বেলজিয়াম কাঁচ। রঙিন সেই কাঁচের ওপারে যখন সূর্যের আলো পড়ে,
তখন এই কক্ষ রীতিমতো ঝলমলিয়ে ওঠে। সময়ের ব্যবধানে আজ এই কক্ষের চেহারা বেশ মলিন। এরপরও আজও এখানকার ঝলক যদি এত বেশি হয়, তাহলে ওই সময় এটি কি পরিমাণ ঝলমলিয়ে ছিল তা চিন্তা করলেও চমকে উঠতে হয়। এখানকার যে কক্ষগুলোই সম্রাট শাহজাহানের নানা নানির উঠাবসা ছিল, কিংবা পরবর্তী শাসকরা যেখানে আমোদ প্রমোদ অথবা বসবাস করতেন, সেই প্রত্যেকটি কক্ষই এমন রাজকীয়, ঝলমলিয়ে। পর্দায় এই যে রাজকীয় জিনিসটি দেখতে পাচ্ছেন, এর নাম হাওদা। হাতির পিঠে উঠে ঘুরে বেড়ানোর জন্য সম্রাট শাহজাহান তার নানা নানিকে এটি উপহার দিয়েছিলেন। রূপার তৈরি এই রাজকীয় আসনটি হাতির পিঠে সেট করা হতো, অর্থাৎ নাতির কাছ থেকে উপহার পাওয়া এই বাদশাহী আসনে বসেই মালওয়ার সাম্রাজ্য ঘুরে দেখতেন শাহজাহানের নানা উদয় সিং এবং নানি মঞ্জুরঙ্গ দেবী। সম্রাট শাহজাহান তার নানা নানিকে কি পরিমাণ ভালোবাসতেন, এই উপহার তারই সাক্ষ্য বহন করছে। এটা ছাড়াও এখানে বিভিন্ন সময়ের আরও বেশ কিছু রাজকীয় হাওদা সংরক্ষিত হচ্ছে। সংরক্ষিত এসব হাওদাগুলোর মধ্যে কোনোটি সিংহ মার্কা, আবার কোনোটি ভিন্ন কোনো রাজকীয় নকশায় মোড়ানো। তবে এখানে যেগুলোই আছে সবই শাহী হাওদা, যেখানে মহারাজারা বসতেন। আর এসব হাওদা হাতির পিঠে কিভাবে সেট করা হতো সেটা এই ছবির মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে। শাহজাহান তার শৈশবে যখনই নানার বাড়িতে আসতেন, তখনই মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতেন এখানকার এই স্থাপত্যগুলোর দিকে। তিনি যখন এখানকার এই রাজকীয় গাঁথনি আর অবিশ্বাস্য নকশাগুলো দেখতেন, তখন তার মনে রীতিমতো ঢেউ খেলে যেত। আর এই ঐশ্বর্যমণ্ডিত বাড়ির রাজকন্যায় রাজবধূ হিসেবে গিয়েছিলেন মুঘল হেরেমে, যার মা এমন রাজকীয় বাড়ির কন্যা, তার গর্ভের সন্তান পৃথিবীর সপ্তম আশ্চর্য তাজমহল বানাবে না তো কে বানাবে? হ্যাঁ দর্শক, মেহরানগড় কোনো সাধারণ দুর্গ নয়। এটি এমন এক প্রাসাদ যার প্রতিটি ভাঁজে ভাঁজে যেমন রয়েছে রাজকীয়তা, তেমনি এর গায়ে লেপ্টে রয়েছে যুদ্ধ, বিদ্রোহ আর প্রাসাদ ষড়যন্ত্রের উপাখ্যান, যার বাকি অংশ দেখবেন পরের পর্বে।